গল্প তোমার আমার সম্পর্ক পর্ব তৃতীয়। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার গল্পপ্রেমী বন্ধুদের কাছে। ঘড়ির কাঁটা তখন পৌনে একটা সুই সুই। গভীর রাতে নীরবতা ভেঙে বাড়ির সামনে গাড়ির শব্দ শোনা গেল। মেহনুর তখনও জেগেছিল। শুভ্র ফিরতে দেরি হলে তার ঘুম আসে না। আজকের রাতটা যেন আরো ভারী লাগছিল। গাড়ির শব্দ কানে যেতেই সে দ্রুত নিচে নেমে এলো। দরজা খুলতে শুভ্রকে দেখে তার বুকটা ধক করে উঠল। পাঞ্জাবির একপাশে ধুলোর দাগ, কপালের কাছে কেটে যাওয়া জায়গা থেকে সামান্য রক্ত শুকিয়ে আছে। হাতে আর কাঁধেও আঘাতের চিহ্ন। মেহনুর আর কোনো প্রশ্ন না করে তাকে সোজা ঘরে নিয়ে এলো। শুভ্র বিছানার কিনারে বসতেই মেহনুর ফার্স্ট এইড বক্সটা এনে পাশে রাখলো। তুলোয় ওষুধ লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করতে শুরু করলো, কিন্তু তার হাতে চেয়ে মুখটাই যেন বেশি ব্যস্ত। আপনার এক ভাই এই রাজনীতি করতে করতে শেষ হলো, আর আপনিও সেই পথে হাঁটছেন মাহমুদ সাহেব। শুভ্র কোনো উত্তর দিল না। আমার কিন্তু কেউ নেই। আপনি আর আপনার পরিবারই আমার সব। আমার মা বাবা তো বহু বছর আগেই গত হয়েছে। চাচা চাচির কাছেই মানুষ হয়েছে, তাও আদর যত্নে না, লাঠিসোঁটা খেয়ে। আপনার ভাই মারা যাবার পর যখন চাচা চাচির যখন ওনাদের বাড়িতে নিয়ে নিল কয়েক মাস রেখে, তারপর টাকার বিনিময়ে আমাকে এক বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। তখন আপনি আর আব্বু আম্মু মিলে আমাকে সেখান থেকে নিয়ে এসেছিলেন। আপনি আমাকে বিয়ে করলেন, একটা আশ্রয় দিলেন, একটা পরিচয় দিলেন। এখন আপনি কোনো কাজ করার আগে অত্যন্ত একবার আমার কথাটাও ভাববেন। অন্তত আপনার স্ত্রী হিসেবে না হোক, আপনার একজন জনগণ হিসেবে হলেও ভাববেন। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? তারপর তো আবার আমাকে চাচা চাচির কাছে দিয়ে দেবেন। তখন তখন তারা আবার বাজারে আলু পটলের মতো দর দরদাম করে আমাকে অন্য জায়গাও কোথাও বিক্রি করে দেবে। শুভ্র চুপ করে শুনছিল। মেহনুর এবার ব্যান্ডেজটা হাতে নিয়ে তার কপালে লাগিয়ে দিল। চোখের কোণে জমে থাকা পানি আর ধরে রাখতে পারল না। ব্যান্ডেজ করা হাতটা নামিয়ে নামিয়ে সে মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ যে মেয়েটা রাগে একটানা কথা বলে যাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার চোখ বয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শুভ্র কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল, তারপর খুব শান্ত স্বরে বলল, মেহনুর। মেহনুর কোনো উত্তর দিল না, চোখের পানি ওড়নার আঁচল দিয়ে মুছে নিল। শুভ্র আবার বলল, আমার দিকে আমার দিকে তাকাও। ধীরে ধীরে তাকালো মেহনুর। শুভ্র তার বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চোখের অশ্রুকণা মুছে দিয়ে বলল, তোমাকে আমি কারো কাছে ফেরত পাঠাবো না। এই কথাটা নিয়ে তোমাকে আর কখনো ভয় পেতে হবে না। মেহনুর নিঃশব্দে তাকিয়ে রইল। আর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাই যে জায়গায় থেমে গেছে, সেখান থেকে আমাকে পথটা শেষ করতে হবে। তবে তার মানে এই নয় যে তোমার ভয়কে আমি আগ্রহ করব। আজকের ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হবে। তোমাকে, মাহিকে কিংবা পরিবারের কাউকে নিয়ে কোনো ঝুঁকি আমি নেব না। আপনি শুধু কথায় কথায় বলেন না, এবার থেকে কাজও দেখাবো। আপনার হাত নীল হয়ে ফুলে আছে, কাল এক্সও করাবে। হুকুম করছো আমাকে, সাহস দেখছি মন্দ না। এমপির বউ হিসেবে একটু সাহস দেখানো দোষের কিছু না। আপনি বড্ড অবাধ্যতায় সাহস দেখাতে হচ্ছে। বুক কাঁপছে না? না, আগে কাঁপতেও এখন আর কাঁপে না। যদি জিহ্বা টেনে বের করে এনে হাতে ধরিয়ে দেয়, তখন কি করবে? আপনি তা করবেন না, কারণ ওটাতে আপনার লস। আমার সাথে ঝগড়া করতে পারবেন না তো ফ্রেশ হব, সাহায্য করো। খিদে পাচ্ছে বড্ড। কৃতার্থ আমি কথাটা শুনে। তুমি বড্ড ঝড়ঝুড়ে ঝগড়ুটে। আপনার জন্য অসমে নিয়ে এসে পানি ভর্তি করে দিল মেহনুর। তারপর
ঘর থেকে ফ্রেশ জামা কাপড় এনে দিয়ে বলল, চেঞ্জ করে নিন দ্রুত, আমি খাবার নিয়ে আসছি। অতঃপর মেহনুর চলে গেল নিচে খাবার আনতে। মেহনুর নিচ থেকে খাবার গরম করে নিয়ে আবার শুভ্রর ঘরে ফিরে এলো। রাত অনেক হয়ে গেছে, বাড়ির অন্য সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরে মৃদু আলোয় শুভ্র তখন সোফায় বসেছিল, আহত হাতটা সাবধানে একপাশে রাখা। মেনুর টেবিলটা একটু গুছিয়ে খাবারের প্লেট সামনে রাখলো, তারপর ভাত, গরুর মাংস আর ডাল অল্প অল্প করে প্লেটে তুলে নিল। শুভ্র ভ্রু কুঁচকে বলল, তুমি বসবে না? আগে আপনি খান। মেনুর খাবারটা ভালোভাবে মেখে এক লোকমা এগিয়ে দিতে শুভ্র আর আপত্তি করলো না। কয়েক লোকমা খাওয়ার পর হঠাৎ তার দৃষ্টি মেহনুর দিকে গেল। তুমি খেয়েছো? মেহনুর নির্বিকার মুখে উত্তর দিল, আপনি আপনি ছাড়া কায় কখনো দেখেছেন খেতে? শুভ্র মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। এ তোমার ভারী অন্যায়। নিজের যত্ন নেও, আমার সামনে নলা তুলে মুখে দাও। অতঃপর মেহনুর নলা তুলে মুখে দিয়ে বলল, আপনি আগে নিন। আপনি রোজ রোজ মাথা ফাটিয়ে হাত ফাটিয়ে আসেন কেন বলুন তো? শুভ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, বউয়ের হাতে সেবা পেতে। কথাটা শুনে মেহনুর কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর তারপর মুখ ঘুরিয়ে খাবারের দিকে মন দিল। আপনি আপনি রাজনীতি ছাড়বেন হঠাৎ এই কথা? মেহনুর আবার খাবার তুলে দিতে দিতে বলল, সন্ধ্যায় আব্বু এই নিয়ে একটু বকাবকি করেছেন। আপনার জন্য আমরা 3 মহিলা বকা খেয়েছি। তোমরা 3 জন, আমি, আম্মু আর মাহি। শুভ্র চুপ করে রইল। মেহনুর এবার একটু নিচু স্বরে বলল, আব্বু বলেছিলেন আপনার নিরাপত্তা নিয়ে তিনি খুব চিন্তায় আছেন। আজকাল পরিস্থিতিও ভালো না। আপনি কোথায় যাচ্ছেন, কখন ফিরছেন, কিছুই ঠিক থাকে না। শুভ্র ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। আমি জানি আব্বু কেন রাগ করেছেন। তাহলে তাহলে রাজনীতি ছেড়ে দেওয়া এত সহজ নয়। মেহনুর তার দিকে তাকায়। শুভ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধু আমার নিজের জন্য না, অনেক মানুষের দায়িত্ব আমার ওপর। মেহনুর আর কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ খাবার এগিয়ে দিতে লাগলো। শুভ্র আর কথা বাড়ালো না। রাতের নীরব ঘরে শুধু থালা বাসনের সেগুলো শব্দ আর দুজনের চাপা কথার রেস্টুকু থেকে গেল। দুজনেই খাবার শেষ হতে সার্ভেন্ট এসে এটি প্লেটগুলো নিয়ে গেল। মেনুর গ্যাস্ট্রিকের মেডিসিন আর ব্যথার মেডিসিন দিল। শুভ্র চুপটি করে মেডিসিন দুটো খেয়ে নিল। মেনুর ওষুধের পাতাটা গুছিয়ে রাখতে যাচ্ছিল, এমন সময় শুভ্র শান্ত স্বরে বলল, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। ও মা, কেন? শুভ্র আহত হাতটা সামান্য তুলে দেখিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমাকে আমাকে সামলাতে দেখো না, হাত মাথা ফাটিয়ে এসেছি। মেহনুর অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনি কি আমাকে আপনার নাচ বানিয়ে ফেলেছেন? শুভ্র ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। অতঃপর বলল, নাচ না, তাহলে আমার বউ। মেহনুর তার কথা খুঁজে পেল না। মেহনুরের আর কথা খুঁজে পেল না, শুধু মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। শুভ্রর কথার সরল ভঙ্গিটায় যেন তাকে সবচেয়ে বেশি অপ্রস্তুত করে দিল। রাত প্রায় 3টে, পুরো বাড়িটা নিস্তব্ধ, অথচ শুভ্রর ঘরটায় যেন অস্থিরতা জমাট বেঁধে আছে। তীব্র জ্বরে শুভ্র শরীর পুড়ে যাচ্ছে। কপালে হাত রাখলেই বোঝা যায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। হাতের আঘাত আর মাথার পুরনো ব্যথার সঙ্গে জ্বর যোগ হয়েছে। মেহনুর আর দেরি করেনি, দ্রুত পরিবারের চিকিৎসক মিস্টার জাফর ইকবালকে খবর দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তিনি শুভ্রর পাশে বসে মনোযোগ দিয়ে প্রশ্ন পরীক্ষা করছেন।
রক্তচাপ তাপমাত্রা একটার পর একটা দেখে প্রয়োজনীয় প্রশ্ন করছেন। ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে মাহি, তার মুখেও স্পষ্ট উষ্ণ কণ্ঠা। সুলতানা বেগম নিজের ঘরে নামাজে তারের সন্তানের সুস্থতার জন্য কামনা করছে, আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে দোয়া করছেন। আর আসিফ মাহমুদের রাগ যেন ক্রমই বাড়ছে। তিনি ঘরের এপাশ ওপাশ পায়চারি করেছিলেন। ছেলের এমন অবস্থা দেখে উদ্বেগের সঙ্গে ক্ষোভও মিশে গেছে ওনার চোখে মুখে। মেহনুর চুপ করে দাঁড়িয়েছিল বিছানার পাশে, বুকের ভেতরটা কেমন ধার হয়ে আসছে। শুভ্রকে এমন অসহায় অবস্থা দেখে তার মনে একের পর এক পুরনো ভয় জেগে উঠল। তপ্ত একটা শ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। চোখের সামনে যেন পুরনো কিছু ভেসিকিমায় স্মৃতি ফিরে আসতে চাইছে, সে হারিয়ে যাওয়া মানুষটার কথা, তারপর নিজের অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে বুকটা হাহাকার করে উঠল। চোখের কোণে জমে থাকা পানি আর ধরে রাখতে পারল না সে। ঠিক তখনই আসিফ মাহমুদ এগিয়ে এসে মেহনুরের মাথায় চেহারা হাত রাখলেন। মেহনুর তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু, উনি কি ধ্বংসের পথে পা দিলেন? আমার বোধহয় আর সংসার করা হলো না। কথাটা বলতে গিয়েও তার গলা ভেঙে গেল। আসিফ মাহমুদ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত করার চেষ্টা করে বললেন, কাঁদিস না মা, কাঁদিস না, ধৈর্য ধর, ও একটু সুস্থ হোক, তারপরে এই রাজনৈতিক ভূত আমি ওর মাথা থেকে নামাবো। মেহনুর কোনো উত্তর দিল না, শুধু একবার অসুস্থ শুভ্রর দিকে তাকালো। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকা মানুষটাকে এই মুহূর্তে আর সেই কঠোর অপ্রতিরোধ এমপি শুভ্র মাহমুদ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এই মানুষটার জীবনটাই বুঝি সত্যি কোনো অদৃশ্য ঝড়ের মধ্যে আটকে গেছে। আর সেই ঝড়ের কিনারায় দাঁড়িয়ে মেহনুর শুধু একটাই প্রার্থনা করতে পারলো, শুভ্র যেন সুস্থ হয়ে ওঠে। ডাক্তার জাফর ইকবাল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ওষুধের ব্যাগটা গুছিয়ে নিলেন, তারপর একটি ইনজেকশন প্রস্তুত করে শুভ্রকে দিয়ে দিলেন। ইনজেকশন দেওয়ার পর তিনি কিছুক্ষণ শুভ্র অবস্থা পর্যবেক্ষণ করলেন। এরপর মেহনুরের দিকে তাকিয়ে বললেন, মা, ওর গাটা পরিষ্কার পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে দিও। জ্বরটা বেশ চড়া ওষুধ দিয়েছি, খানিকক্ষণ পরে তাপমাত্রা কমতে শুরু করবে। মেহনুর দ্রুত মাথা নেড়ে বলল, জি ডাক্তার সাহেব। জাফর ইকবাল এবার শুভ্র ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালেন, অতঃপর মুখের ভাবটা একটু গম্ভীর করে তিনি, তবে একটা কথা মনে রেখে কাল অবশ্যই এর এক্স-রে করাবে। হাতটার অবস্থা আর ভালো মনে হচ্ছে না, আমার প্রাথমিক পরীক্ষায় মনে হচ্ছে হাড়ে চির কিংবা ভাঙন থাকতে পারে, নিশ্চিন্ত হতে এক্স-রে করানো জরুরি। আসিফ মাহমুদ সঙ্গে সঙ্গে বললেন, কাল সকালেই নিয়ে যাব। ডাক্তার মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সেটাই ভালো। আর আজ রাতে ওকে একা রেখে না, বিশ্রামে রাখবে, অপ্রয়োজনে হাতটা নড়াচড়া করতে দেবে না। আজ তাহলে আসি, ওর যত্ন নিও মা। জি। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর মেহনুর দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ফিরে এসে শুভ্র বিছানার পাশে বসলো। তার কপালে তখনও জ্বরের উত্তাপ্ত। মেহনুর নিঃশব্দে পানির বাটি আর পরিষ্কার কাপড় নিয়ে এলো। কাপড়টা পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়ে খুব যত্ন করে শুভ্র কপালে রাখলো। শুভ্র চোখ বন্ধ রেখে অচেতন ঘুমের মধ্যে সামান্য নড়চড়ে উঠল। মেহনুর ততক্ষণ হাত থামিয়ে তার মুখের দিকে তাকালো, তারপর খুব নিচু স্বরে বলল, কিছু হবে না, আপনি শুধু একটু সুস্থ হয়ে উঠুন। সারাটা রাত যেন কারো চোখে ঘুম নামেনি। শুভ্রর জ্বর কখনো একটু কমেছে, আবার কিছুক্ষণ পরই শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। মেহনুর এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরে যায়নি। রাতের শেষ প্রহরে যখন আকাশের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, তখন দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজান।
আজানের সুরে বাড়ির নীরবতা আরো গভীর হয়ে উঠল। সুলতানা বেগম অশ্রুসিক্ত চোখে জায়নামাজে দাঁড়ালেন। আসিফ মাহমুদও অজু করে নামাজে দাঁড়ালেন। মাহিও নিজের ঘরে গিয়ে নামাজ আদায় করলো। মেহনুরও অজু করে নামাজ শেষ করলো। নামাজ শেষে দুই হাত তুলে অনেকক্ষণ চুপ করে বসে রইল সে। তার প্রার্থনায় কোনো দীর্ঘ কথা ছিল না, শুধু একটাই চা, শুভ্র যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। নামাজ শেষ করে মেহনুর রান্নাঘরে গেল। রাতভর জেগে থাকার ক্লান্তিতে মাথাটা যেন ভার হয়ে আসে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। তার ক্লান্তিকে পাত্তা না দিয়ে সে শুভ্রর জন্য হালকা স্যুপ তৈরি করতে লাগলো। কিছুক্ষণ পর ধোয়া ওঠা স্যুপের বাটি হাতে নিয়ে আবার শুভ্র ঘরে ফিরে এলো। শুভ্র তখন গভীর ঘুমে আসন্ন। জ্বর কিছুটা কমেছে বলে মুখের অস্থিরতা আগের তুলনায় কম মনে হচ্ছে। মেহনুর বিছানার পাশে বসে বাটিটা হাতে নিল। এক চামচ স্যুপ তুলে ঠান্ডা করে ধীরে ধীরে শুভ্র ঠোঁটের কাছে ধরলো। শুনেছেন একটু খান। শুভ্র ঘুমের মধ্যে সামান্য মুখে তুলল। মেহনুর খুব সাবধানে তাকে অল্প অল্প করে স্যুপ খাওয়াতে লাগলো। প্রতিবার চামচ এগিয়ে দেওয়ার আগে স্যুপটা যথেষ্ট ঠান্ডা হচ্ছে কিনা সেটাও দেখে নিচ্ছে। কিছুক্ষণ পর মাহি দরজার কাছে এসে দাঁড়ালো। ক্লান্ত চোখে মেহনুরের দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি তুমি এখনো ঘুমাওনি? মেহনুর মাথা নাড়িয়ে বলল, না, তুমি যাও, একটু ঘুমিয়ে নাও। মাহি কিছু বলতে যাচ্ছিল, ঠিক মেহনুরের ক্লান্ত মুখ দেখে আর কিছু বলল না। অন্যদিকে মেহনুরি আসিফ মাহমুদ ও সুলতানা বেগমকেও জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছে। এই বলে, আপনারা দুজনও সারা রাত জেগেছেন, এখন একটু ঘুমিয়ে নিন, এখানে আমি আছি। সুলতানা বেগম মেয়েটার মাথায় হাত রেখে বলেছিলেন, তুইও একটু বিশ্রাম নে মা। মেহনুর শুধু মৃদু হেসেছিল। এখন ঘরে শুধু সে আর শুভ্র। এক হাতে স্যুপের বাটি, অন্য হাতে চামচ, আর চোখের নিচে দীর্ঘ রাতের ক্লান্তির ছাপ। তবু শুভ্র মুখের দিকে তাকালে মেহনুরের মনে হচ্ছিল এই মুহূর্তে তার নিজের ক্লান্তির চেয়ে মানুষটার সুস্থ হয়ে ওঠাটাই বেশি জরুরি। স্যুপ খাওয়ানো শেষ হলে মেহনুর ধীরে ধীরে বাটিটা পাশের টেবিলে রেখে দিল। শুভ্র তখন ঘুমিয়ে আছে। কপালে হাত রাখতেই মেহনুর বুঝলো আগের তুলনায় জ্বরটা কিছুটা কমেছে। স্বস্তির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। রাতভর দুশ্চিন্তার শক্ত হয়ে থাকা বুকটা যেন সামান্য হালকা হলো। মেহনুর আবার পরিষ্কার পানিতে কাপড় ভিজিয়ে নিংড়ে শুভ্র কপালে আলতো করে রাখলো। তারপর তারপর বিছানা পাশে বসে রইল। সারা রাত জেগে থাকার ক্লান্তিতে তার নিজের মাথাটাও প্রচন্ড যন্ত্রণা করছে। চোখ দুটো লাল হয়ে এসেছে। এই মুহূর্তে পুরো বাড়িটা ঘুমে নিস্তব্ধ। শুধু শুভ্রর ঘরে আলোটা জ্বলছে মৃদু হয়ে। হঠাৎ শুভ্র ঘুমের মধ্যে আহত হাতটা সামান্য নড়াতে চেষ্টা করলো। মেহনুর সঙ্গে সঙ্গে তার হাতটা সাবধানে ধরে ফেলে বলল, আস্তে, হাতটা ব্যথা করবে। শুভ্র চোখ না খুলে অস্পষ্ট সুরে বলল, মেহনুর, জি। কিন্তু আর কোনো উত্তর এলো না। শুভ্র আবার গভীর ঘুমে তলিয়ে গেল। মেহনুর কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইল। তারপর তারপর তার হাতটা বিছানার উপর আগের জায়গায় রেখে খুব নিচু স্বরে বলল, আমি আমি আছি, আপনি ঘুমান। কথাটা বলে মেহনুর নিজের চোখ দুটো বন্ধ করলো। মাত্র কয়েক সেকেন্ড, তারপরই আবার চোখ খুলে ফেললো। না, এখন ঘুমানো যাবে না, ডাক্তার স্পষ্ট করে বলে গেছেন। শুভ্রকে নজরে রাখতে হবে। মেহনুর আবার ভেজা কাপড়টা বদলে দিল। তারপর তারপর বিছানার পাশে রাখা চেয়ারে বসে শুভ্রর দিকে তাকিয়ে রইল। বাইরে তখন ভোর পেরিয়ে সকাল ধীরে ধীরে জেগে উঠেছে, কিন্তু শুভ্রর ঘরে এখনো রাতের সেই ক্লান্ত নীরবতা। মেহনুর চোখ দুটো ভারী হয়ে আসছে, মাথাটা যন্ত্রণায় টনটন করছে। সে তো মানুষ, আর কতক্ষণই বা জেগে থাকবে। ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো ওর বুকে।
যদি পর্বটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের গল্পপ্রেমী বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ। চলবে।